হ্যালো, আমি অলিক রায়। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রস্তুতি পর্বে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি হিসাবে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ গাণিতিক প্রশ্ন আসতে পারে সেই রকম 10টি গুরুত্বপূর্ণ গাণিতিক প্রশ্ন সমাধান করব এবং আমি আশা করছি যে এই 10 প্রকার গাণিতিক নিয়মের মধ্যেই তাপগতিবিদ্যা থেকে আমাদের পরীক্ষার প্রশ্ন কমন থাকবে। ক্লাস শুরু করার পূর্বে বলি যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা হ্যাপি স্কুলের পক্ষ থেকে পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের বিভিন্ন অধ্যায়ের যে সমস্ত গাণিতিক সমস্যাকে শর্টকাটের মাধ্যমে করা যায় সেরকম অনেকগুলো গাণিতিক সমস্যা নিয়ে একটি বই প্রকাশ করেছি, যে বইটি হ্যাপি ফিজিক্স হ্যাক নামে পরিচিত এবং ইতিমধ্যে বইটির সেকেন্ড এডিশন প্রকাশিত হয়েছে। তো তোমরা যারা বইটি সংগ্রহ এখনও করনি তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কুরিয়ারের মাধ্যমে বইটি সংগ্রহ করে নিতে পারো। তো চলো দেখে নেওয়া যাক কি আছে আমাদের তাপগতিবিদ্যার সেই 10টি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা। তো আমাদের প্রথম যে অঙ্কটা আছে, যে অঙ্কটাতে বলা হচ্ছে যে 4200 মিটার উঁচু থেকে একটি জলপ্রপাতের মধ্যে তাপমাত্রার ব্যবধান কত হলে পতনশীল পানির সমস্ত শক্তি তাপমাত্রা বৃদ্ধিতে ব্যয় হবে। তো এই অঙ্কটা যদি আমরা নর্মালি করতে যাই তাহলে আমাদের অঙ্কটা যেভাবে করতে হবে সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে উৎপন্ন তাপ H ইজ ইকুয়াল টু ms ডেল থেটা, এবং আমরা এটাও জানি যে যখন একটা বস্তু একটা নির্দিষ্ট উচ্চতা থেকে পড়ে তখন বস্তুর মধ্যে একটা বিভব শক্তি সঞ্চিত হয় এবং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি বিভব শক্তি P ইজ ইকুয়াল টু mgh। তো যদি আমরা ধরে নিই যে বস্তুর সমস্ত বিভব শক্তি এবং এখানকার যে উৎপন্ন তাপ এই দুইটা সমান, যেহেতু আমাদের বলে দিয়েছে যে তাপমাত্রার ব্যবধান কত হলে পতনশীল সমস্ত শক্তি, অর্থাৎ এই সমস্ত শক্তিটা হচ্ছে আমাদের বিভব শক্তি, তাপমাত্রার বৃদ্ধিতে ব্যয় হবে, অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রে উৎপন্ন তাপমাত্রার ক্ষেত্রে যে ইকুয়েশনটা অর্থাৎ ms ডেল থেটা এটার ক্ষেত্রে ব্যয় হবে। সুতরাং এই দুইটাকে ক্যালকুলেশন করে আমরা যদি অঙ্কটা এভাবে করি তাহলে লিখতে পারি ms ডেল থেটা ইজ ইকুয়াল টু mgh। তো সেই ক্ষেত্রে যদি আমি পানির ভর দুইটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা এখান থেকে জাস্ট যেটা লিখতে পারি ডেল থেটা ইজ ইকুয়াল টু gh বাই s। তো আমরা সবাই জানি জি এর মান হচ্ছে 9.8 এবং আমাদের যে এইচ এর মানটা এখানে দেওয়া আছে 4200 মিটার। সো 4200, এবং আমাদের সবাই আমরা জানি যে পানির আপেক্ষিক তাপ হচ্ছে আমাদের 4200 জুল পার কেজি পার কেলভিন। সো এখানে 4200 বসিয়ে দিলাম, এই মানটা কেটে গেল, তাহলে আমাদের যেটা থাকতেছে সেটা হচ্ছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। তবে যদি তোমরা বলো যে অঙ্কটা শর্টকাট কিছু আছে কিনা, তাহলে আমরা শর্টকাট যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে অংশটা, এই অংশটাকে আমরা শর্টকাট হিসেবে ধরতে পারি। অর্থাৎ তুমি যদি এভাবে চিন্তা করো যে ডেল থেটা ইজ ইকুয়াল টু gh বাই s, যেখানে g হচ্ছে অভিকর্ষ ত্বরণ, h হচ্ছে কত উচ্চতা এবং s হচ্ছে আমাদের পানির আপেক্ষিক তাপ। তবে এখানে পানির পরিবর্তে যদি অন্য কিছু থাকে সেটা বসাবো আমরা এবং ডেল থেটার মানটা আমরা বের করব, বা যদি আমাদের g বা h এর মান বের করতে বলে তাহলে ডেল থেটা দেওয়া থাকবে, আমরা করে নেব। তো আমি আশা করছি যে আমাদের এই অঙ্কটা আমরা কিভাবে করতে হবে সেটা বুঝতে পেরেছি। এবার আমরা দেখব আমাদের দ্বিতীয় অঙ্কটা কি আছে। চলো। তো আমাদের দ্বিতীয় অঙ্কটিতে বলা আছে একটি সীসার বুলেট কোথাও বাধাপ্রাপ্ত হয়ে এর তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেল। সীসার আপেক্ষিক তাপ 200 জুল পার কেজি পার কেলভিন। যদি অন্যভাবে তাপ নষ্ট না হয় তবে বুলেটের বেগ কত? তো যেহেতু আমাদের এখানে বুলেটের বেগের কথা এসেছে, সুতরাং এখানে বুলেটের গতিশক্তিটাকে আমাদের আনতে হবে। অর্থাৎ আমরা যদি ধরি বুলেটের গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার, এবং যেহেতু বুলেট একটি তাপ উৎপন্ন করছে, এদের বলেই দিচ্ছে যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেল, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে যে এইচ ইজ ইকুয়াল টু ms ডেল থেটা। তো এই দুইটাকে আমরা যদি ঠিক আগের অঙ্কটার মতোই একটি ইকুয়েশন বানিয়ে নিই তাহলে আমি লিখতে পারি ms ডেল থেটা ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার, অ্যান্ড তুমি যদি এইখান থেকে m আর m কেটে দাও তাহলে তুমি একবারে যেটা লিখতে পারো সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2s ডেল থেটা। তো জাস্ট এখান থেকে আমাদের বেগের মানটাই বের করতে বলা হয়েছে। সো আমি লিখতে পারি বেগ ভি ইজ ইকুয়াল টু রুট ওভার 2s ডেল থেটা। সেই ক্ষেত্রে জাস্ট ফর 2 আপেক্ষিক তাপ 200 এবং আমাদের ডেল থেটার মানটা হচ্ছে 100। এটা করলে
আমাদের এই অঙ্কের উত্তরটা অনায়াসে আমরা বের করে ফেলতে পারবো, যেটার মান হবে 141.4 মিটার পার সেকেন্ড, কেননা বেগের একক মিটার পার সেকেন্ড। তো এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। এখন যদি বলো যে স্যার এটারও কোনো শর্টকাট আছে কিনা, তাহলে আমি ওইটাই বলবো যে শর্টকাট আসলে নতুন কোনো সূত্র না, অ্যাকচুয়ালি মেইন সূত্র থেকেই শর্টকাটের সূত্রটা তৈরি করা হয় সবসময়। সুতরাং তুমি যদি মনে করো যে এই অঙ্কের শর্টকাট বের করবো, অর্থাৎ বুলেটের বেগ রিলেটেড অঙ্ক যদি থাকে, তাহলে তুমি জাস্ট এই সূত্রটুকু অ্যাপ্লাই করতে পারো, অর্থাৎ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2s ডেল থিটা। তাহলে তোমাকে আর উপরের এইটুকু আর করতে হবে না, জাস্ট তুমি এটা বসিয়ে এখান থেকে তোমার যে মানটা চাইবে তুমি সেটাই বের করে নেবে। তো আমি আশা করছি যে এই অঙ্কটাও আমরা খুব সহজেই করতে পারবো। এবার আমরা দেখবো আমাদের পরবর্তী অঙ্কটা কি আছে। তো আমাদের এখানে বলা হচ্ছে যে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফবিন্দু এবং বাষ্পবিন্দুর মান 3 ডিগ্রি সেলসিয়াস এবং 107 ডিগ্রি সেলসিয়াস। থার্মোমিটারটি 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে প্রকৃত তাপ কত? তো সাধারণত এই অঙ্কটার বেসিক ফর্মুলাটা আমি যদি একবারই তোমাদের একটু লিখে দিই, টোটাল ফর্মুলাটা, তাহলে আসবে C/100 ইজ ইকুয়াল টু F মাইনাস 32/180 ইজ ইকুয়াল টু K মাইনাস 273/100 ইজ ইকুয়াল টু S মাইনাস M B মাইনাস M। এবং অবশ্যই সাধারণত এই অঙ্কগুলো করতে গেলে তোমরা যে ভুলটা করে ফেলো সেটা হচ্ছে তোমরা C/5 ইজ ইকুয়াল টু F মাইনাস 32/9 ইজ ইকুয়াল টু K মাইনাস 273/5 ইজ ইকুয়াল টু S মাইনাস M B মাইনাস M করে এখান থেকে 9/5 গুণটুন করে অঙ্কটা করতে যাও। কিন্তু অবশ্যই মনে রাখবা যে ত্রুটিপূর্ণ থার্মোমিটার রিলেটেড অঙ্কের বা যদি আমাদের কখনো বস্তুর তাপমাত্রিক ধর্ম রিলেটেড কোনো প্রশ্ন আসে যে বস্তুর রোধ কত হবে, চাপের পরিবর্তন কত হবে, তাহলে আমাদের কিন্তু 9/5 ধরা যাবে না। সেক্ষেত্রে C/100 F মাইনাস 32/180 এবং K মাইনাস 273/100 ধরে অঙ্কটা করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমাদের এখানে যেটা আমরা দেখব সেটা হচ্ছে এস এর মানটা হচ্ছে থার্মোমিটারটা কত তাপ দিল, তো এখানে কত দিচ্ছে 45, এবং এম এর মানটা হচ্ছে বরফ বিন্দু যেটার মান আমাদের 3 দেওয়া আছে, এবং এই ক্ষেত্রে আমাদের বি এর মানটা হচ্ছে আমাদের বাষ্পবিন্দু যেটার মান 107 দেওয়া, এবং এম এর মান তো আমরা একটু আগে 3 ধরেই নিছি, এটা বসিয়ে দেব। এবং সেই ক্ষেত্রে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল অঙ্কটা সেলসিয়াস স্কেলের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে, সুতরাং আমরা এখান থেকে C/100কে চয়েস করব। তবে যদি এখানে ফারেনহাইট দিয়ে থাকতো তাহলে আমরা F মাইনাস 32/180 দিয়ে করতাম, এবং যদি কেলভিন দিয়ে থাকতো তাহলে আমরা এটা দিয়ে করতাম। সুতরাং আমাদের যেহেতু সব সেলসিয়াস মান দেওয়া, সুতরাং আমরা এখানে C/100 দিয়ে করব, এবং এখান থেকে আমাদের সি এর একটা মান আমরা বের করে নিয়ে আসবো। তো আমি আশা করছি এইভাবে কিন্তু আমরা খুব সহজেই অঙ্কটা করতে পারবো। এর বাইরেও তাপগতিবিদ্যার আরও অনেক অঙ্কই আছে যেগুলো আসলে সময়ের কারণে আলোচনা করা হচ্ছে না। তবে সেক্ষেত্রে তোমরা যদি মনে করো তাহলে আমি অবশ্যই বলবো যে বইটি তোমরা অবশ্যই সংগ্রহ করে নিতে পারো, যেটা আমরা ভিডিও শুরুতে বলেছিলাম। তো আমাদের পরবর্তী অঙ্কটা যেখানে বলা হচ্ছে যে একটি ইঞ্জিনের দক্ষতা 48%, তাপগ্রাহকের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস হলে উৎসের তাপমাত্রা কত? তো এই ক্ষেত্রে আমাদের কমন একটা ফর্মুলা আছে, আমরা সবাই জানি। ফর্মুলাটা হচ্ছে আমাদের ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1 গুণ 100%। এবং এটার উপর ভিত্তি করে আমার বিশ্বাস যে তোমরা T1 বা T2 যার মান ইচ্ছা তোমরা বের করতে পারবা। তো সেই ক্ষেত্রে যদি অঙ্কটা আমরা একটু শর্টে করতে চাই তাহলে শর্ট কেমন হবে? তো সেই ক্ষেত্রে শর্ট ফর্মুলাটা হচ্ছে এরকম, শর্ট ফর্মুলাটা আমরা এইভাবে লিখব যে T2 ইজ ইকুয়াল টু T1 1 মাইনাস ইটা। তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমাদের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে, দেখো এখানে T1টা হচ্ছে আমাদের তাপ উৎস যেটা আমাদের বের করতে বলা হয়েছে। সো আমরা এখানে T1টা বের করব। পরবর্তীতে আমরা যদি T2 এর মানটা বলি, তাহলে T2 এর মানটা দেওয়া আছে 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা যদি এখানে 10 ডিগ্রি সেলসিয়াস করি, তো নর্মালি এই ধরনের অঙ্কের উত্তর কেলভিনে থাকে বা কেলভিনে করতে হয়। সো আমরা একবার যদি এটাকে কেলভিনে কনভার্ট করি তাহলে আমি এটাকে লিখতে পারি 283 কেলভিন। এবং এইখান থেকে আমরা জাস্ট দেন ইটার মানটা দেওয়া আছে 48%। সো আমরা ইটার মানটা যদি এভাবে লিখি 48% বা 0.48, তাহলে আমার একটা বিশ্বাস যে তুমি এখান থেকে অনায়াসে T1 এর মানটা বের করে ফেলতে পারবা। এবং সেই ক্ষেত্রে এই সূত্র দিয়ে অঙ্কটা বের করতে যে সময় লাগবে তার চেয়ে অনেক কম সময়ে তুমি এই সূত্রটা দিয়ে অঙ্কটাকে বের করে ফেলতে পারবা।
সেক্ষেত্রে T1 বা T2 যাই হোক না কেন কোনো ব্যাপার না। তবে এই ধরনের অঙ্কের একটা ব্যাপার থাকে যে অনেক ক্ষেত্রে T1 T2 দুইটার মানই দেওয়া থাকে এবং আমাদের ইটার মানটা বের করতে বলে। তো সেই ক্ষেত্রে T1 T2 এর মানটা যদি দেওয়া থাকে তো আমাদের তখন কিন্তু পরীক্ষায় এটা নাও বলতে পারে যে একটা ইঞ্জিনের তাপগ্রাহকের তাপমাত্রা এত বা উৎসের তাপমাত্রা এত, এটা উল্লেখ নাও থাকতে পারে। আমাদের হয়তো এভাবে উল্লেখ থাকতে পারে যে একটা ইঞ্জিন বলা হলো এরকম যে 100°C ও 25°C তাপমাত্রায় কাজ করতেছে। তো সেই ক্ষেত্রে ইঞ্জিনের দক্ষতা কত, তো মনে হতেই পারে যে ইঞ্জিনটার দক্ষতা কত। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব, কাকে T1 ধরবো কাকে T2 ধরবো। তো সবসময় মাথায় রাখবা যে দুইটা তাপের মধ্যে যে তাপটা বড় হবে সেটার মান হবে আমাদের T1। সো 100টা হবে T1 আর 25°C হবে T2। কেননা কখনোই তাপগ্রাহকের তাপমাত্রা তাপ উৎসের তাপমাত্রা থেকে বেশি হতে পারে না। তুমি যদি এইটুকু মনে রাখো এবং তার সঙ্গে এই শর্ট ফর্মুলাটা মনে রাখো, তাহলে পরে আমার দৃঢ় বিশ্বাস যে তুমি এই অঙ্কটা খুব অনায়াসে করে ফেলতে পারবা। তো এইবার আমরা দেখব আমাদের পরবর্তী অঙ্কটা কি আছে। তো আমাদের পরবর্তী যে অঙ্কটা আছে এটা এন্ট্রপি রিলেটেড অঙ্ক। তো এই অঙ্কটাতে বলা হচ্ছে যে 100°C তাপমাত্রা 373 কেজি পানিকে 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত করা হলে এন্ট্রপির পরিবর্তন কত হবে। তো এই ক্ষেত্রে যে আমাদের অঙ্কটাতে যেহেতু তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি, কেননা আমরা 100 পানিকে আমরা 100 বাষ্পে কনভার্ট করছি, সুতরাং আমাদের এখানে এন্ট্রপির সূত্রটা হবে ds is equal to ml/t। অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন না থাকলে আমাদের সূত্রটা হবে ml/t। সেক্ষেত্রে mটা হচ্ছে আমাদের পানির ভর যেটা 373 কেজি এবং এলটা হচ্ছে আমাদের বাষ্পীভবনের অর্থাৎ পানি বাষ্পীভবনের যে সুপ্ত তাপ, সেটা যে মানটা আমাদের প্রশ্নে অনেক ক্ষেত্রে দেওয়া থাকবে আবার দেওয়া নাও থাকতে পারে, সুতরাং মানটা আমাদের মুখস্থ করে রাখাটাই ভালো। এবং সেই মানটা হচ্ছে 2.26 গুণ 10⁻⁶। তো সেই ক্ষেত্রে আরেকটা ব্যাপার যে অনেক সময় কিন্তু পানির বাষ্পীভবনের সুপ্ত তাপের মানটা সরাসরি এমসিকিউতে কিন্তু জানতে চায়। সো আমি বলবো এটা মুখস্থ রাখাটাই ভালো। এর সঙ্গে আমাদের টি এর কথা বলা হচ্ছে, তো টি এর মানটা কত আছে 100°C। তো অবশ্যই এন্ট্রপির অঙ্ক করতে গেলে সেলসিয়াসকে কেলভিনে কনভার্ট করতে হবে, 100 যোগ 273-এ কনভার্ট করে ফেলবো। তো সেই ক্ষেত্রে দেখো এটা আর এইটা এক হয়ে যাচ্ছে, কেননা 273 আর 100-র মান হয় 373। সো আমাদের অঙ্কের অ্যান্সারটা হবে 2.26 গুণ 10⁻⁶। এবং সাধারণত অ্যাডমিশনে কিন্তু আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হয় না। তো সেই ক্ষেত্রে ক্যালকুলেটরটা যেহেতু ব্যবহার করতে দেওয়া হয় না, তাই সাধারণত এমন অঙ্কই দেওয়া হয় যে অঙ্কের ক্যালকুলেশনটা অনেকটা মুখে মুখে করে ফেলা যায়। সেই ক্ষেত্রে এরকম অঙ্কই দেবে যে দেখা যাচ্ছে যে তোমার ভরের মানের সাথে সুপ্ত তাপের মান বা তাপমাত্রার মান যে কোনো একটা কাটাকাটি হয়ে যাবে, লাস্টে যে একটা মান বাকি থাকবে, অর্থাৎ খুব সহজ সিম্পল ডিভাইডেড মানে ভাগ গুণ যোগ এটার মান দিয়ে আমরা সাধারণত ম্যাথ করে ফেলতে পারবো। এরকম ম্যাথই আমাদের থাকে, তবে দুই একটা একটু এক্সেপশনাল চলে আসতে পারে, সেটা আলাদা ব্যাপার। তো আশা করছি আমরা এটা করতে পারবো, আমরা বুঝতে পেরেছি। এবং অবশ্যই মাথায় রাখবো যে যদি তাপমাত্রার পরিবর্তন না হয়, অর্থাৎ যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রার বস্তুই যদি থাকে এবং এন্ট্রপি যদি বের করতে বলে, তাহলে সেটা হবে ds is equal to ml/t। এবং সেই ক্ষেত্রে যদি পানি আমরা বাষ্পে কনভার্ট করি তাহলে আমাদের বাষ্পীভবনের সুপ্ত তাপের মানটা লাগবে। আর যদি আমরা বরফ থেকে বা আইস থেকে আমরা ওয়াটারে কনভার্ট করি, যেমন যদি বলা হয় 0°C তাপমাত্রার 373 কেজি আইসকে 0°C তাপমাত্রার ওয়াটারে কনভার্ট করো, তাহলে সেই ক্ষেত্রে জাস্ট যেটা হবে যে এখানে পানির বরফ গলনের যে আপেক্ষিক সুপ্ততাপ 3.36 গুণ 10⁻⁶, সেই মানটা আমরা এখানে বসিয়ে দেব। এবং টি এর মানটা আমরা এখানে যেমন ধরেছিলাম কত 100°C ছিল বলে 100 যোগ 273, সেই ক্ষেত্রে 0°C ক্ষেত্রে 0 যোগ 273 করে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব আমাদের পরবর্তী অঙ্কটা কি আছে। তো আমাদের পরবর্তী যে অঙ্কটা আছে সেখানে বলা হচ্ছে যে কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেলের তাপমাত্রা একই হবে। আমি জানি যে এই অঙ্কটা তোমরা অলমোস্ট সবাই পারো, কারণ 9-10-এও কিন্তু এই ধরনের অঙ্ক তোমরা করে এসেছো। এবং সেই ক্ষেত্রে খুব সিম্পল সূত্র, যেহেতু আমাদের ফারেনহাইট আর কেলভিন স্কেলের কথা বলা হচ্ছে, সো সূত্রটা হচ্ছে আমাদের F-32/9 ইজ ইকুয়াল টু K-273/5। এবং সেই ক্ষেত্রে যেহেতু আমাদের এফ আর কে এর মান সমান, সুতরাং এখান থেকে তুমি অনায়াসে যদি এটাকেও ধরো X-32/9 এবং এক্ষেত্রে যদি ধরো X-273/5, তাহলে এখান থেকে তুমি এক্স এর মানটা বের করে ফেলতে পারবা। এবং যে মানটা পাবা তুমি সেটা হচ্ছে আমাদের
574.25, অর্থাৎ এই 574.25 কেলভিন বা ফারেনহাইটে আমরা বলতে পারি যে আমাদের কেলভিন এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রার মানটা একই হবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমি বলবো যে এই অঙ্কটা কিন্তু খুব আসতে দেখা যায়, মাঝে মাঝে আসে এবং অবশ্যই আসবে বলাই যায়, কোনো না কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে তো অবশ্যই আসবে। তো সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে যদি একটু কষ্ট করে আমরা এই মানটা মুখস্থ রাখি যে ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেলের ক্ষেত্রে 574.25 আমাদের মানটা সবসময় সমান হবে, তাহলে আমার মনে হয় যে অঙ্কটা আমরা ইজিলি করতে পারবো। কারণ এইভাবে করতে গেলে যোগ বিয়োগ গুণ ভাগ করে করতে গেলে বেশ সময় লেগে যাবে, তবে যদি মনে না থাকে তাহলে এইভাবে করো। তবে এখানে আমি একটা অ্যাডিশনাল ইনফরমেশন তোমাদেরকে দিব, সেটা হচ্ছে যে যদি আমাদের এই একই প্রশ্নটা এভাবে থাকে, কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মানটা সমান হবে, তখন কিন্তু আমাদের মানটা আসবে -40°। ওকে, অর্থাৎ -40°C বা -40° ফারেনহাইটে আমাদের সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মানটা সেম হবে। তো এটা ছিল অনেকটা মুখস্থ নির্ভর একটা অঙ্ক, তবে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ বলেই আমি এখানে আলোচনা করেছি। তো অঙ্কটা একটু অবশ্যই মনে রেখো। এবার আমরা এই তাপমাত্রার বিভিন্ন স্কেল রিলেটেড আরেকটি অঙ্ক দেখব। তো চলো দেখে নেওয়া যাক অঙ্কটা কি আছে। তো পরবর্তী অঙ্কটা এটাও তোমাদের খুব পরিচিত একটি অঙ্ক, যেখানে বলা আছে কত তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের মান সেলসিয়াস স্কেলের মানের দ্বিগুণ হবে। অর্থাৎ সেলসিয়াসের তাপমাত্রার মানটা যা হবে ফারেনহাইটের মানটা তার দ্বিগুণ হবে। এবং আমরা যদি এই অঙ্কটা নর্মালি করতে চাই তাহলে অঙ্কটা যেমন আসবে সেটা যদি আমি একটু করি তাহলে সেটা এরকম আসবে যে আমরা যদি জাস্ট ফর সেলসিয়াসের মানটাকে এক্স ধরি তাহলে আমাদের ফারেনহাইটের মানটাকে ধরতে হবে 2x। ওকে, তো এইভাবে করে দেন তারপরে আমাদের c/5 = f - 32/9 দিয়ে এখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে। তো এইভাবে অঙ্কটা করা যেতে পারে, তবে আমার কাছে মনে হয় যে এভাবে অঙ্কটা করতে গেলে অঙ্কটা একটু জটিল হয়ে যাবে। আর তাছাড়াও সবসময় যে দ্বিগুণই হবে তা তো না, 3 গুণ 4 গুণ দিয়েও অঙ্ক আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা একটা শর্ট টেকনিক অবলম্বন করতে পারি, এবং সেই শর্ট টেকনিকটা হলো x = -160/9 - 5n। ওকে, এই শর্ট টেকনিকটা মনে রাখতে পারো, যেখানে সেলসিয়াসের মান ফারেনহাইটের মানের দ্বিগুণ বা 3 গুণ বা 4 গুণ 5 গুণ যাই আসুক না কেন আমরা এই সূত্রটা দিয়ে করে ফেলতে পারবো। শুধু আমাদের এখানে মান মাথায় রাখতে হবে যে 160 - 160/9 - 5n, এবং এখানে n এর মানটা অ্যাকচুয়ালি কত গুণ হচ্ছে সেটা। অর্থাৎ যেহেতু আমাদের এখানে n এর মানটা দ্বিগুণ, সুতরাং আমরা এই অঙ্কটা এভাবে করতে পারি -160/9 - 5 × 2। সো এখান থেকে যেটা আসবে -160 বাই এখান থেকে যেটা আসবে -1, তো -1 - 1 কেটে গেল, তাহলে আমাদের ওভারঅল যে মানটা পড়ে থাকলো সেই মানটা হচ্ছে আমাদের কত, 160°C। অর্থাৎ 160°C তাপমাত্রায় আমাদের ফারেনহাইট স্কেলের মানটা যদি আমরা বলি সেলসিয়াস স্কেলের দ্বিগুণ হবে। এবং সেই ক্ষেত্রে এটা তো সেলসিয়াসের মান, তো যদি আমাদের পরীক্ষার প্রশ্নে ফারেনহাইটের মানটা চাই তাহলে খুব সিম্পলি আমরা জানি যে সেলসিয়াসের মান যা ফারেনহাইটের মান তার দ্বিগুণ, সুতরাং 160-এর সঙ্গে তুমি 2 গুণ করে দাও, সেটাই হবে তোমার অ্যান্সার। সো প্রশ্নে যেটা থাকবে তার উপর ভিত্তি করে তুমি অঙ্কটা করবা। তবে তুমি যদি এই শর্ট ফর্মুলাটাকে মনে রাখতে পারো তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে এই ধরনের অঙ্ক করাটা তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। তো এবার আমরা দেখব পরবর্তী অঙ্কটা আমাদের জন্য কি আছে। তো পরবর্তী যে অঙ্কটা আছে, অঙ্কটা খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। অঙ্কটা বলা হচ্ছে যে একটি ইঞ্জিন যদি বাষ্প বিন্দু এবং বরফ বিন্দুতে কাজ করে তবে এর ইটা কত, অর্থাৎ দক্ষতা কত। তো অঙ্কটা জাস্ট এখানে প্যাচ যেটা এই অঙ্কটার, সেখানে প্যাচটা হচ্ছে যে আমাদের সরাসরি দুইটা তাপমাত্রার মান দেওয়া নাই, এবং সেটা না দিয়ে আমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের বাষ্প বিন্দুর মানটা এবং বরফ বিন্দুর মানটা দেওয়া আছে। ওকে, তো আমরা সবাই জানি যে যদি আমি এটা বলি যে বাষ্প বিন্দু আর বরফ বিন্দু, তো আমরা সবাই এটা জানি যে বাষ্প বিন্দুর মানটা হচ্ছে আমাদের 100°C। তাহলে 100°C সাথে তুমি 273 যোগ করে দাও, তাহলে এই মানটা তুমি পাবো হচ্ছে 373 কেলভিন। এবং একইভাবে বরফ বিন্দুটা হচ্ছে আমাদের 0°C, এবং এর সঙ্গে তুমি যদি 273 যোগ করো তাহলে তুমি এই মানটা পাবা 273 কেলভিন। এখন ব্যাপারটা হচ্ছে যে এই অঙ্কটাতে আমাদের কিন্তু ইঞ্জিন, বাষ্প এবং বরফ বিন্দু বলা আছে, কিন্তু আমরা নর্মালি কার্নো ইঞ্জিনের অঙ্কর ক্ষেত্রে করেছি তাপ উৎস এবং তাপ গ্রাহক দিয়ে আমাদের কিন্তু অঙ্কটা আসতো, যেটা আমি এর আগে একটা অঙ্ক করতে যেয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। এবং এই অঙ্কটাতেই আমরা দেখতে পাচ্ছি আমাদের তাপ উৎস বা তাপ গ্রাহকের কথা উল্লেখ করা নাই।
তো সেক্ষেত্রে আমরা কাকে তাপ উৎস কাকে তাপ গ্রাহক ধরবো, এটা কিন্তু এই অঙ্কটাতে বোঝাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আমি এর আগের অঙ্কটাতে যেটা বলেছিলাম সেটা যদি আবার রিপিট করি, সেটা হচ্ছে তাপ উৎসের মানটা অলওয়েজ টাইম তাপ গ্রাহকের চাইতে বেশি হবে। সুতরাং এখানে যে দুইটা মান আছে 373 কেলভিন আর 273 কেলভিন, এর মধ্যে 373 কেলভিনটা বড়, সুতরাং অবশ্যই আমার এইটার মান হবে T1 আর এইটার মান হবে হচ্ছে আমাদের T2। ওকে, সো এবার যদি আমাদের এইটার মানটা বের করতে বলে, তাহলে আমরা যদি আমাদের জাস্ট আগের যে ফর্মুলাটা আমরা শিখেছিলাম সেটা যদি অ্যাপ্লাই করি, T2 ইজ ইকুয়াল টু T1 1 মাইনাস ইটা। তো এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে পরে আমার মনে হয় অনায়াসে তুমি অঙ্কের উত্তরটা বের করে ফেলতে পারবে, এবং অঙ্কের উত্তরটা যেটা আসবে সেই উত্তরটা আসবে হচ্ছে জাস্ট 0.2681। ওকে, তবে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা পার্সেন্টেজ দিতে হবে, কেননা আমাদের এখানে আমরা জানি যে দক্ষতাকে শতকরা অনুপাতে প্রকাশ করতে হয়, এবং সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা আসবে 26.8%। এবং আমরা সবাই জানি যে দক্ষতার কিন্তু কোনো একক থাকে না, সুতরাং এটা হবে আমাদের অ্যান্সার। এই অঙ্কটার মেইন বোঝার ব্যাপার ওইটাই যে আমি কাকে T1 ধরবো আর কাকে T2 ধরবো। তো সেক্ষেত্রে বাষ্পবিন্দু আর বরফবিন্দু, সো বাষ্পবিন্দুর মান অলওয়েজ বেশি, সো এটা T1, আর বরফবিন্দুর মান কম বাষ্পবিন্দুর চাইতে, সো এটা T2। অন্যান্য ক্ষেত্রে যদি আমাদের আলাদা আলাদা দুইটা তাপমাত্রা দেওয়া থাকে স্পেসিফিকলি, তাহলে যে তাপমাত্রার মানটা বেশি হবে সেটা T1 ধরবো, এবং যার মানটা কম সেটাকে আমরা T2 ধরবো। ওকে, এবার আমরা দেখবো আমাদের পরবর্তী অঙ্কটা কি আছে। তো আমাদের যে অঙ্কটা এখানে আছে সেখানে বলা হচ্ছে যে 47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসকে হঠাৎ দ্বিগুণ প্রসারিত করলে এর তাপমাত্রার পরিবর্তন কত হবে। তো এখানে আমাদের যেহেতু দুইটা ব্যাপার আছে, অর্থাৎ প্রসারিত করা হয়েছে, সুতরাং এখানে আয়তনের একটা ব্যাপার আছে। সো আমি যদি মানগুলো লিখে নিই, T1 ইজ ইকুয়াল টু 47 ডিগ্রি সেলসিয়াস, এটাকে যদি আমরা 273 দিয়ে যোগ করি তাহলে যেটা আসে সেটা হচ্ছে 320 কেলভিন। T2 এর মানটা আমাদেরকে বের করতে হবে। V1 এর মানটা যদি আমরা V ধরি, V2 এর মানটা আমরা 2V ধরবো, কেননা দ্বিগুণ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের যে সূত্রটা, আমরা সবাই জানি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সূত্রটা হচ্ছে আমাদের T1 V1 গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু T2 V2 গামা মাইনাস 1। এবং যেহেতু আমাদের এখানে গ্যাস বলা আছে, স্পেসিফিকলি বলা নাই গামার মান কত, সুতরাং আমরা ধরে নেব এই গ্যাসটা দ্বিপারমাণবিক, এবং এখানে গামার মানটা হবে 1.4। এখন ব্যাপারটা হলো যে এই যে অঙ্কটা, এই অঙ্কটা করতে গেলে পরে আমরা যদি অঙ্কটাকে করতে চাই তাহলে অঙ্কটা কিভাবে করব। তো খুব সিম্পলি মানগুলো বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাচ্ছে, তবে এই অঙ্কটার ক্যালকুলেশনটা একটু জটিল হতে পারে। তো সেই জন্য আমরা একটু অঙ্কটা করব টোটালটাই। তো যেহেতু আমাদের T2 বের করতে হবে, তো T2 ইজ ইকুয়ালটা আমরা লিখতে পারি, T2 ইজ ইকুয়ালটা আমরা লিখতে পারি একবারে V1 বাই V2 গামা মাইনাস 1 ইন্টু T1। তো দেখো V1 এর মান আমরা V, এবং V2 এর মানটা হচ্ছে আমাদের 2V, সেই সঙ্গে গামা এর মান 1.4 মাইনাস 1, এবং T1 এর মানটা হচ্ছে আমাদের 320। তাহলে এখান থেকে জাস্ট এটা VV কেটে গেলে থাকে 1/2 0.4 ইন্টু 320। তো এই জায়গাটাতে ক্যালকুলেশন করতে গেলে আমাদের জন্য অঙ্কটা কিন্তু একটু জটিল হয়ে যায়, বাট বিশেষ করে ক্যালকুলেটর না থাকলে বেশ জটিল। তো এই টাইপের ম্যাথসগুলা জটিলতা পরিহার করার একটা ওয়ে আছে, ওয়েটা এরকম দেখো যে 1 বাই এই হাফের পাওয়ার 0.4 ইজ ইকুয়াল টু, আমরা এটাকে এইভাবে লিখতে পারি 2 পাওয়ার 4 গুণ 320। এবং আমরা সবাই জানি যে 2 পাওয়ার 4 এর ক্ষেত্রে আমরা লিখতে পারি 1/16 গুণ 320। এবার আমার বিশ্বাস যে তুমি 16 দিয়ে 320কে কিন্তু অনায়াসে ডিভাইডেড মুখে করে ফেলতে পারবে, এবং তার মানটা আসবে হচ্ছে আমাদের কত 20। ওকে, এবং সেই ক্ষেত্রে আমরা অ্যান্সারটা বলতে পারি কত, আমাদের অ্যান্সারটা হচ্ছে আমাদের 20 কেলভিন। সেই ক্ষেত্রে যদি সেলসিয়াস বলে তাহলে কেলভিন থেকে 273 বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে পরে যে মানটা আসবে মাইনাস একটা মান আসবে, সেটা হবে আমাদের সেলসিয়াস স্কেলে অ্যান্সার। তবে এই অঙ্কটার মেইন ব্যাপারটা ছিল এটাই যে অঙ্কের হিসাবটা, অর্থাৎ এই 1/2 পাওয়ার 1 - 2 - 1 × 320, এটা নর্মালি হাতে করাটা যেত কিভাবে, সেটাই কিন্তু আমাদের এই অঙ্কটার মেইন দেখানোর ব্যাপার ছিল। তো আমরা আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছি। এবার আমরা দেখব আমাদের পরবর্তী অঙ্কটা কী আছে। তো আমাদের পরবর্তী অঙ্কটাতে বলা হচ্ছে 10 মোল গ্যাসের রুদ্ধতাপীয় সংকোচনের সময় 350 জুল কাজ সম্পাদিত হয়, অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত। তো এই অঙ্কটা আমরা যদি করতে যাই তাহলে অঙ্কটার
ফর্মুলাটা আমরা যদি আগে মনে করি, তো সেই ক্ষেত্রে যদি কখনো অন্তঃস্থ শক্তি বের করতে বলে বা তাপ মোট প্রয়োগকৃত তাপের মান বা কাজের মানটা বের করতে বলে, তাহলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব, যেখানে আমরা সবাই জানি ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, অর্থাৎ মোট তাপ ইজ ইকুয়াল টু অন্তঃস্থ শক্তি যোগ কৃত কাজ। এখন আমাদের এখানে যেহেতু প্রশ্নের রুদ্ধতাপীয় কথাটা উল্লেখ আছে, সুতরাং আমরা ডিকিউ এর মানটাকে 0 ধরে নেব এবং আমাদের কাজের মানটা হচ্ছে 350 জুল, সুতরাং ডিডাব্লিউ এর মানটাকে আমরা ধরে নেব 350 জুল। এবং এই ক্ষেত্রে সাধারণত এই 10 মোলটা আমাদেরকে কনফিউজড করার জন্য দিয়ে রাখা হয়েছে, বাট এটা কিন্তু আমাদের কোনো কাজেই আসবে না। আমাদের এখন বের করতে হবে ডিইউ এর মানটা। তো সেই ক্ষেত্রে ডিইউ এর মানটা এখন তুমি যদি এখানে বসাও, দেখো এটার মান 0 ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস 350, এবং এখান থেকে ডিইউ এর মানটা আসবে হচ্ছে -350। তাহলে অ্যান্সারটা তুমি কিন্তু এখান থেকে অনায়াসে বের করে দিতে পারো যে আমাদের অন্তঃস্থ শক্তির পরিমাণটা হচ্ছে কত, 350 জুল। এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলা মানেই আমরা ধরে নেব আমাদের ডিকিউ এর মানটা 0। এই একই অঙ্কে যদি আমাদের রুদ্ধতাপীয় না বলে সমষ্ণ প্রক্রিয়া বলতো, তাহলে আমাদের ডিকিউ এর মানটাকে আমরা কিন্তু 0 ধরতাম না, সেই ক্ষেত্রে আমরা ডিইউ এর মানটাকে 0 ধরতাম এবং আমাদের অঙ্কে হয়তো বলা হতো যে মোট প্রয়োগকৃত তাপের মানটা কত, সেই ক্ষেত্রে ডিকিউ এর মানটা আমরা বের করতাম ডিইউ এর মানটাকে 0 ধরে। ওকে, তো আমি আশা করছি এটাও আমরা বুঝতে পেরেছি। এবার আমরা দেখব আমাদের পরবর্তী অঙ্কটা কি আছে। তো পরবর্তী অঙ্কটাতে বলা হচ্ছে যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করলে এনট্রপির পরিবর্তন কত। তো এই ক্ষেত্রে যদি আমাদের এই ক্ষেত্রে কি করব আমাদের বলা হয়, তাহলে পরে আমরা যেটা করব সেটা হচ্ছে খুব সিম্পলি, একটু আগে আমরা এরকমই একটা অঙ্ক করেছিলাম যেখানে কিন্তু আমরা তাপমাত্রা পরিবর্তন করিনি, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রাটা 10 থেকে পরিবর্তিত হয়ে 100 হচ্ছে। সুতরাং আমরা এখানে T1 এর মানটা ধরব হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস বা 283 কেলভিন, এবং T2 এর মানটাকে আমরা ধরব হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস বা 373 কেলভিন। এবং এই ক্ষেত্রে আমাদের সূত্রটা হবে এরকম, সূত্রটা হচ্ছে এনট্রপির পরিবর্তন S is equal to ms ln T2 by T1। ওকে, তো সেই ক্ষেত্রে তুমি যদি m এর মান বসাও, যেহেতু আমাদের বলা আছে 5 কেজি ভরের পানি, তো পানির ভর 5 কেজি, পানির আপেক্ষিক তাপ 4200, এবং তার সঙ্গে লন T2 এর মানটা তুমি বসায় দাও জাস্ট ফর 373 বাই 273, এবং এখান থেকে তুমি অনায়াসে অঙ্ক উত্তরটা বের করে ফেলতে পারবা, এবং সেই উত্তরটা হবে আমাদের 5798.76 জুল পার কেলভিন। তো আমি আশা করছি যে এনট্রপির পরিবর্তনের ক্ষেত্রে যে দুইটা ফর্মুলা সাধারণত আছে, যে অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন হলে আমাদের কোন সূত্রটা অ্যাপ্লাই করব আমরা, এবং তাপমাত্রা পরিবর্তন না হলে কোন সূত্রটা অ্যাপ্লাই করব আমরা, সেটা আমরা বুঝতে পেরেছি। তো এটাই ছিল তাপগতিবিদ্যা রিলেটেড গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো অঙ্ক। তবে এর বাইরেও যদি কোনো অঙ্ক থাকে যেটা নিয়ে আমি আলোচনা করিনি, সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব সেটার সমাধান তোমাদের করে দেওয়ার। তো আজকের মতো তাপগতিবিদ্যার ক্লাসটা এখানেই শেষ। পরবর্তী ক্লাসে আমরা অ্যাডমিশনের উপরে অন্য কোনো অধ্যায়ের অন্য কোনো গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।